ঠিকানা বলেছিস? অভয় লক্ষ্মী সারা ল্যাংচাতে ল্যাংচাতে কল্যাণপুর পর্যন্ত ধাওয়া করেছে। আবার কাঁদুনি গাইছিল। আমার দীপক ছিনতাই গেছে, ধরা পড়েছে। আপনি একবার ঝন্টুর ঠিকানাটা দিন। ইচ্ছে হচ্ছিল একটা চোর বসিয়ে দিই। ছোট বাবু ঠিকানা দিয়েছেন? ঠিকানা দেব? আরে আমি কি তোর মতো গারল? ধুলু ভাইয়ে হতভাগাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, বলে দিয়েছি একটা সমাজ বিরোধী পরিবারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আর কোনো দিন তুমি আমাদের বাড়িতে আসবে না। আপনি কি মানুষ? একটা রুগ্ন অসুস্থ মানুষ বিপদে পড়ে তার ছেলের কাছে ছুটে গিয়েছিল। অভয় 22 বছর আগের কথা আপনার মনে নেই? থাকার কথাও নয়, কারণ ধনবান মানুষের সমস্ত চেষ্টায় তাদের অতীতকে ভুলে যাবার চেষ্টা করে। এটাই তাদের চরিত্রের বৈশিষ্ট্য। আমি তোকে সাবধান করে দিচ্ছি অভয়। মনে পড়ে বাবু, বহুদিন আগে ওই বস্তির ভাঙা ঘরে এক অশ্রুমুখী মায়ের সামনে হাত জোর করে বলেছিলেন, আপনার ছেলেকে আমি ভিক্ষে চাই, সারা জীবন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। হ্যাঁ বলেছিলাম। তাই বলে আরো বলেছিলেন, প্রতি মাসে ছেলেকে দেখে নিয়ে যাব, কিন্তু ছেলেকে বোর্ডিং এ লুকিয়ে রাখলেন। পাশে মা বাবাকে যদি চিনতে পারে সেই ভয়ে। রক্তের দাবিকে আপনি অস্বীকার করতে চান? অর্থের অহংকারে মনুষ্যত্বকে আপনারা দুপায়ে মারিয়ে দিবেন। তোকে আমি সাবধান করে দিচ্ছি অভয়, কল্যাণের কানে যেন এ সমস্ত কথা না যায়। নগদ 50,000 টাকা গুনে দিয়ে ওকে আমি কিনে এনেছি। কল্যাণের উপর ওদের কোনো দাবি নেই। টাকা দিয়ে কিনে এনেছেন? টাকায় কি পিতৃত্বের অধিকার পাওয়া যায়? তা যদি যেত, আপনি তো একটি সন্তানের লাভের আশায় লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। পেরেছিলেন সন্তানের বাবা হতে? একবার ভেবে দেখুন, টাকা হলে সন্তান পাওয়া যায় না। ভালো করে ভেবে দেখুন বাবু। অভয়! চিৎকার করে আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না। আমার যদি সহস্র কণ্ঠ থাকতো, বজ্র কণ্ঠে আমি বলতাম, আপনারা ধনীরা ঢালাও কণ্ঠে প্রতিশ্রুতি দিতে জানেন, রক্ষা করতে জানেন না। আপনাদের বিবেকে এতটুকু বাঁধে না, এতটুকু বাঁধে না। যেমন ভাবেই হোক ওই হারামজাদাকে তাড়াতেই হবে, নলে কোন দিন কল্যাণের আসল পরিচয় ফাঁস করে দেয়। অনেক আগে আমি সোয়ারকে তাড়াতাম, পারিনি শুধু ওই কল্যাণের জন্য। বৌমাকে বলবো এই হারামজাদাটাকে যেন দূর করে দেয়। চেষ্টা একটু দাঁড়াও দাদা বাবু, জুতোটা একটু ব্রাশ বুলিয়ে দেই।
আচ্ছা অবয়দা, হেৎ, তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমার পায়ে কাটা ফুটলে মনে হয় তোমার বুকে শেল বিদ্ধ হয়েছে। মাও বুঝি তার ছেলেকে এত ভালোবাসে না, অথচ তুমি আমার চাকর। কেন ভালোবাসি জানো দাদা বাবু? তুমি আমাকে খেতে পড়তে দাও, মাসে মাসে মাইনে দিচ্ছ, অসুখ বিসুখ হলে ডাক্তার দেখাচ্ছ। তাহাই বুঝি? এসব বাজে কথা। আর এই সব বাবুরাই চাকরকে মাইনা দেয়, আর চাকররাও যথাসাধ্য চেষ্টা করে তাদের মনিবকে। কিন্তু তোর কাজের মধ্যে কোনো কর্তব্যবোধ নেই, আছে আন্তরিক স্নেহ ভালোবাসা, যেটা টাকা দিলেও মেলে না। আচ্ছা দাদা বাবু, আমাকে দিন কয়েকদিনের ছুটি দিবেন? ছুটি? ছুটি নিয়ে কোথায় যাবি? আমার মাকে দেখতে যাব। মা? আর তোর মা? আর তোর মা বেঁচে আছে? কই, কোনোদিন তো বলিসনি। এতদিন আমি তাদের খোঁজ পাইনি। শুনলাম শহরতলিতে একটা বস্তিতে থাকে। ভাইটা নাকি পুলিশের হাতে ধরা পড়েছে, তাই আমি একটিবার গিয়ে দেখে আসব। ভাগ্য দাদা বাবু, সবই ভাগ্য। নইলে ভাইটি ছিনতাই করে ধরা পড়বে কেন? অবৈদা, আমি জানি ছিনতাই সে করেনি, করতে পারে না। শুনেছিলাম মা তাকে বিয়ে পাশ করিয়েছে। নিশ্চয় কেউ ষড়যন্ত্র করেছে, ভাইকে জেলে ঢুকে দিয়েছে। নইলে সমাজ বিরোধী সে হতে পারে না, হতে পারে না। অবৈধার ভাই, আমার জ্ঞান হবদি শুনিনি অবৈধার ভাই আছে, মা আছে, কিন্তু কোনোদিন টাকা পয়সাও পাঠায়নি। আর হঠাৎ মা ভাইয়ের কথা বলছে, আশ্চর্য ব্যাপার। কোনোদিন টাকা পয়সাও পাঠায়নি, মা ভাইয়ের কথা বলছে, আশ্চর্য ব্যাপার। আমি তো ভাবতেই পারছি না, হঠাৎ করে মা বাবা ভাইয়ের কথা বলছে, আর তাদের জন্য ছুটি চাচ্ছে। এই শুনছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি একটা রাঁধুনি দেখবে তো, তোমার ওই অভয়কে দিয়ে আমার একদিনও চলবে না। আমার চলবে? কি আশ্চর্য, ওর অখাদ্য রান্না আমার মুখে রুচবে না। আমার রুচবে? কি আশ্চর্য, আমি ওকে রাখতে চাই না। আমি চাই। আমার অনিচ্ছা সত্ত্বেও তুমি ওকে রাখবে? তোমার ইচ্ছার দাম দিতে গেলে আমাকে উপোস করে মরতে হবে। আশা করি তুমি সেটা চাইবে না। দেখো, কোনোদিন বেলা দুটো এসে দেখি মহা সুখে তুমি দিবানিদ্রে গিয়েছ, কোনোদিন রাত 8টায় এসে দেখি আর ওই টেনিস খেলতে ক্লাবে গেছো। তখন আমাকে মায়ের মতো আদর করে কে খেতে দেয়? সে ওই অবৈধা। কাজে ওকে তাড়াইলে আমাকেও সন্ন্যাসী হতে হবে। ও তুমি তাহলে ওকে তাড়াবে না? কি আশ্চর্য!
সারা জীবন লোকটা আমাদের জন্য প্রাণপাত খেটেছে, এখনো খাটছে। হঠাৎ এক কথায় আমি ওর চাকরিটা খতম করে দিব, এতটুক অমানুষ তুমি আমাকে ভাবলে কি করে? না, তুমি কি মনে করছো আমার মধ্যে কোনো মানুষত্ববোধ নেই? ঠিক আছে, তুমি তোমার ওই পেয়ারের চাকরকে নিয়েই থাকো। কালই আমি আমার ড্যাডির ওখানে চলে যাব। ওই চাকরই তোমার আপনজন, আমি তোমার কেউ নই। শেলি, মিস্টার গুপ্ত, মিস্টার গুপ্ত, মিস্টার সমাদ্দার, বইয়ের কথা ছাড়া এক পাও চলে না। মিসেস মুখার্জি সেদিন বললেন স্বামী নাকি অফিস থেকে এসে সরকারি কাগজপত্র দেখলেই তার বইয়ের মতামত জানতে চাই। আর আমার ভাগ্যটাই মন্দ, কোনো কথাই আমার কানে যায় না। আশ্চর্য। আর মিস্টার গুপ্ত, মিস্টার সমাদ্দারের মতো আমাকে ওই বইয়ের মতো কথা মতো চলতে হবে, এও এক ধরনের কমপ্লেন। হ্যালো, আরে হ্যালো মাই বয়, তুমি কি অফিসে যাচ্ছ? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু আলোচনা ছিল। বলুন। এই কিছুদিন আগে আমাদের ওখানে একটা সমাজ বিরোধী মাস্তান ছিনতাই কালে ধরা পড়েছে। এক মোদির 2 লক্ষ টাকা ছিনতাই কালে হাতে নাতে ধরে ফেলেছে পুলিশ। কে ধরা পড়েছে ড্যাডি? আরে তুমি তাকে চিনবে না বা। আরে ওরা সব হচ্ছে উঠতি মাস্তান। এরা এই সমাজ জীবনের একটা মস্ত একটা কলঙ্ক। আরে হলো 20 শতাব্দীর জঞ্জাল। আরে পুলিশ যদি এদের শাস্তি করতে না পারে, এই সমাজের সুস্থ দেহটাই তোরা ধ্বংস করে দেবে। তাই কল্যাণকে বলছিলাম, এই সমাজের ওই দুষ্ট ক্ষতগুলোকে আমাকে কি করতে বলছেন? আমার ইচ্ছে তুমি নিজে এই কেসটা টেক ওভার করো। বদমাস্টার অন্তত বছর 3 যেন সাজা হয়। আরে সাধারণ নাগরিকরা এদের ভয়ে ভীত সন্ত্রস্ত। এরা মানব সভ্যতার জঞ্জাল। আজ যারা আইনের মুখে জুতো মেরে রৌদ্র পথে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, তারা কি সভ্য সমাজের কলঙ্ক নয়? অভয় 25 বছর আগে কাউকে যদি আমি খুব গরিব দেখি, আজ যদি তাকে কোটিপতি দেখি, তাহলে কি মনে প্রশ্ন জাগে না? কি করে লোকটা কোটিপতি হলো? কোন রৌদ্র পথে কুবের ভান্ডারের চাবি তার হাতে এলো? আচ্ছা অভয়, তুই কি আমাকে লক্ষ্য করে কথাগুলো বলছিস? না বাবু, আমি কারো নাম ধরে বলতে চাই না। আমি শুধু জেলার পুলিশের বড় কর্তার কাছে অভিযোগ করছি, অনুসন্ধান করে দেখুন আইনের রক্ষক কেন শিক্ষিত তরুণের দল নেমে যাচ্ছে অবক্ষের পথে। কোন সুড়ঙ্গ পথে রোজগার করে একদল মানুষ টাকার পাহাড় জমাচ্ছে। তোর স্পর্ধা তো কম নয়, চাকর হয়ে তুই বড় বড় কথা বলছিস। চাকর হলেও আমার নাগরিক হিসেবে আমি এই কথাগুলো বলছি। অনুসন্ধান করো আইনের রক্ষক।
অভিযোগের অনুসন্ধান করো, অনুসন্ধান করো, অনুসন্ধান করো। দেরি আছে না, দেরি আছে আগ্রহণ করে কেন? যুগের হাওয়া দেখি উল্টে যাচ্ছে। আরে বাড়ির চাকর বাকররাও তার মনিবকে উপদেশ দেয়। আরে কে বলে এই দেশের অগ্রগতি হয়নি? শুনলে শুনলে তোমার পিয়ার চাকরের কথা? অবৈধের সাথে আমি একমত ছিলাম। হোয়াট? কি বলতে চাও তুমি? কি বলতে চাও তুমি? অবৈধের মতো আমারও দৃঢ় বিশ্বাস, মানুষ অপরাধী হয়ে জন্মায় না। পারিপার্শ্বিক আবহাওয়ায় মানুষকে অপরাধী সাজায়। সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা রন্ধ্রপথে রোজগার করে অগাধ টাকার মালিক হয়েছে, আইন এদের নাগাল পাচ্ছে না, অথবা জেনে শুনে আমরা চোখ বুজে আছি। বাবা, আমারও অনুরোধ, তাহলে বাবা তুমি রক্ষা করবে না? আমাকে মার্জনা করবেন। আইন তার নিজস্ব পথ ধরে চলবে। ছেলেটা যদি অপরাধ করেই থাকে, শাস্তি সে নিশ্চয়ই পাবে। কিন্তু আমি বুঝতে পারছি না, এই সামান্য কেসটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? এই সামান্য কেস নিয়ে আমি মাথা ঘামাচ্ছি? কি আশ্চর্য কথা! এই গ্রামের ড্যাডি নেতৃস্থানের ব্যক্তি, যদি ওখানে অসামাজিক ঘটনা ঘটে ড্যাডি তাতে ইন্টারফায়ার করবে না? আর তাছাড়া এই কেসটার সঙ্গে আমার আমার ব্যক্তিগত মান মর্যাদা জড়িত। কেসটা তোমাকে টেক ওভার করতেই হবে বাবা। তুমি কেসটা টেক ওভার করে ওখানকার থানা অফিসারকে বলে দেবে আমি যেভাবে চাইবো সেইভাবে সে রিপোর্টটা দেবে। আমি চাই তার 3 বছরের সাজা হোক। আমাকে ক্ষমা করবেন। আপনার মর্যাদা রক্ষার জন্য আইনের অপপ্রয়োগ করা আমার পক্ষে সম্ভব নয়। যদি শ্লীলতার কেস প্রমাণিত হয়, তাহলে আইনের বিধানে মাস 3 সাজা হতে পারে। আমার বাবার জন্যে? তোমার বাবা কেন শেলি? আমার বাবা কিংবা স্বয়ং বিধাতা এসে যদি বলে, আইন লঙ্ঘন করতে আমি পারবো না। আশা করি আমার এই স্পষ্ট জবাবে আপনি রুষ্ট হবেন না। একটা অপদার্থ। শেলি, বিয়ের আগে এই লোকটার তুমি কত সুখ্যাতি করতে ড্যাডি, বলতে ছেলেটি একটা জিনিয়াস। দেখলে দেখলে তো কিরকম একঘুয়ে, এত করে তুমি অনুরোধ করলে। অনেস্টির ভূত ওর মাথায় চেপেছে মামনি। আরে এই বয়সে কত সত্যবাদীকে আমি দেখলাম, নতুন পাশ করে বেরিয়েছে। আরে 2-4 বছর যাক, তখন দেখবে ও অন্য মানুষ হয়ে গেছে। হ্যাঁ, নমস্কার বিআই মশাই। আরে নমস্কার নমস্কার নমস্কার। ভালো আছেন? ভালো আছি, ভালো আছি। আরে এই তো একটু আগে আসলাম। ও আচ্ছা, আরে আপনার, হ্যাঁ, আপনার সঙ্গে আমার জরুরি একটা কথা আছে। ড্যাডি তোমরা কথা বলো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করি। ঠিক আছে। দেরি করো না ড্যাডি।
বলুন। সিন আছে সিন আছে। আপনি আপনি যে শিবনাথ রায়ের ছেলেকে পোষ্য নিয়েছেন, সে কথা আমাকে আগে বলেননি কেন? হঠাৎ এ প্রশ্ন করছেন কেন? কল্যাণ কি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছে? আরে না না, সেরকম কিচ্ছু না। তবে ওরা তো কাছাকাছি আছে, যে কোনো দিন কল্যাণের সাথে যোগাযোগ হয়ে যেতে পারে। আপনি হয়তো জানেন না, ওই কল্যাণের বড় ভাই দীপক ছিনতাই কেসে ধরা পড়ে জেল হাজতে আছে। জানি। আরে জানেন? হ্যাঁ জানি। ও আমার বাড়ি পর্যন্ত গিয়েছিল। আরে সর্বনাশ! হঠাৎ এখানে এসে যদি হাজির হয়, আর কল্যাণ যদি জানতে পারে শিবনাথ রায় তারই বাবা, তাহলে সমস্ত সহানুভূতি তো তার উপরে গিয়েই পড়বে। আর আপনি এসব জেনে শুনে কিভাবে আপনি নিশ্চিন্ত আছেন, আমি তো ভেবেই পাচ্ছি না। আচ্ছা বেআই মশাই, বলুন বলুন বলুন। আপনার তো উপর মহলে প্রভাব প্রতিপত্তি আছে, তাই না? তা আছে তা আছে। কোন রকমে কল্যাণকে এখান থেকে অন্যত্র বদলি করে দিতে পারলে আমি সব পারি। দিনকে রাত করতে আমি পারি, সৎ লোককে চোর সাজাতে, আর চোরকে পারি এই সমাজের মাথায় তুলতে। তা যদি পারেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আর ওই অভয় হারামজাদাটাকে দূর করে দিতে হবে। ও হচ্ছে ওই শিবনাথের পুরনো চাকর। যত নষ্টের মূল হচ্ছে ওই হারামজাদা। হারামজাদাকে আমি দু চোখে দেখতে পারি না। আসুন আসুন, খেতে খেতে আলোচনা করি। হ্যাঁ চলুন। মানুষ থাকবে না। ওর জন্য কোনো চেষ্টা করিসনি তোরা? একটা মাস জেলে আছে, শরীর নাকি খুবই খারাপ হয়ে গেছে। দাদা বলছিল পুলিশ নাকি ওকে এমন মার মেরেছে। কি করব বল, পুলিশ কিছুতেই দাদাকে জামিন দিচ্ছেন না, উল্টো বাবাকে যা নয় তাই বলছে, অপমান করছে। অর্থ যাদের নেই তাদের দিকে ভগবানও তাকায় না। কিন্তু আমি বুঝতে পারছি না রমা, দাদাই বা এমন কাজ কেন করতে গেল? আমরা না হয় উপোস করে মরে যেতাম, কিন্তু দাদা এমন কাজ কেন করলো? দীপুদা চিন্তাই করেনি, করতে পারে না। স্বয়ং ভগবান এসে বললেও আমি এই কথা বিশ্বাস করব না। এটা সম্পূর্ণ সঞ্জয় সেনের ষড়যন্ত্র। সঞ্জয় সেন চক্রান্ত করে জেলে ভরেছে দীপুদাকে। দীপুদা এই গ্রামের মধ্যে একমাত্র সঞ্জয় সেনের কাজেই প্রতিবাদ করত। দাদাকে তুই অন্ধের মতো ভালোবাসিস। হয়তো তাই, তবু আমি বলছি দীপুদা নির্দোষ। শাসনের চাবুক চিরদিন এই গরিবের পিঠেই পড়ে, নইলে ওই নরি অগানের মাল বিনোদ মোদির দোকানে ঢুকছে, রাতারাতি দোতলা বাড়ি করছে। কই পুলিশ তো তাদেরকে ধরছে না, একটা বারো জিজ্ঞাসা করলো না কোথায় পেলি এতগুলো টাকা। কি যে হবে আমি ভেবেই পাচ্ছি না রমা। আমাদের না আছে আর্থিক সঙ্গতি, না আছে লোকবল। ধর এই খামের মধ্যে কিছু টাকা আছে,
এটা রাখ, যদি ওর জামিনের ব্যবস্থা করতে পারিস। টাকা? টাকা তুই কোথায় পেলি? কাল মন্তুটার সঙ্গে শহরে গিয়েছিলাম, ব্লাড ব্যাংকে রক্ত দিয়ে এই টাকাগুলো আমি এনেছি। তুই তুই দাদার জন্য রক্ত বিক্রি করে এই টাকা এনেছিস? শুধু রক্ত কেন রে দীপা, যদি পারতাম ওর জন্য আমার এই হৃৎপিণ্ডটাও উপড়ে দিতে পারতাম, কিন্তু তা তো সম্ভব নয়। ও যে আমার কি কতখানি সেটা আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। কিন্তু রাতে শুয়ে শুয়ে কাঁদি, দাদা ধমক দেয়, ও বলে জন্মেও তুই বিয়ে করতে পারবি না, শুধু শুধু চোখের জল অপচয় করছিস। ও যে কেন বিয়ে করতে চাইছে না সে কথা আমাকে বলেছে। ঘরের বিবাহযোগ্য বোন, মাথার উপর দারিদ্র্যের অভিশাপ ওর মনটাকে নিশে দিন কুরে কুরে খাচ্ছে। তোরা ওকে বুঝতে পারবি না রে ভাই, তোরা ওকে বুঝতে পারবি না। কাল যদি দাদাকে একবার দেখতে জেলখানায়। না না দীপা না, ছেলের মধ্যে ওকে দেখলে আমার কান্না পাবে। তার চেয়ে ঘরে বসে বসে ওর ছবি দেখবো আর মনে মনে ভগবানের কাছে ওর মুক্তির দাবি করব, মুক্তির প্রার্থনা করব, মুক্তির প্রার্থনা করব। রমা, দাদা কি রমা প্রাণ দিয়ে ভালোবাসে? ও নাকি দাদার জন্য টাকা জোগাড় করেছে নিজের শরীরের রক্ত বিক্রি করে। সে নাকি দাদার জন্য হৃৎপিণ্ডটাও উপড়ে দিতে পারে। কিন্তু আমি তো দাদার মায়ের পেটের বোন। আমি কি দাদার জন্য কিছুই করতে পারি না? আমার এই প্রাণটা দিলে যদি দাদা মুক্তি পেত, আমি তাই করতাম।